আসসালামু আলাইকুম। সেলিম ম্যাথ একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা 46তম বিসিএস প্রিলির গণিত প্রশ্নের সমাধান করব। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি 3/2 হতে বড়? এখানে ক, খ, গ, ঘ 4টা অপশন দেওয়া আছে। তো চলুন এই সমস্যাটি সমাধান করি। তো প্রশ্নটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি 3/2 হতে বড়? 50/33, 11/8, 5/3, 27/13। তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে এখানে যেই ভগ্নাংশটি দেওয়া আছে প্রশ্নে সেই ভগ্নাংশটিকে এই ভগ্নাংশগুলোর পাশে লিখব। হ্যাঁ, যেমন 3/2কে আমরা 50/33 পাশে লিখে দিলাম। আচ্ছা, তারপরে আমরা এইভাবে আর গুণন করব। এইভাবে এই ভগ্নাংশের লব দিয়ে এই ভগ্নাংশের হরকে এবং এই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশের লবকে আড়াআড়ি গুণ করব। আচ্ছা, তাহলে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? এটা হবে 33। আগে প্রথমে উপর থেকে করব, হ্যাঁ, উপরেরটা আগে করব, তারপরে নিচেরটা করব। তাইলে 3 হচ্ছে 99 আর 50 দুগুণ হচ্ছে 100। তাহলে আমার এই 99 বড় নাকি 100 বড়? 100টা বড়। তার মানে এই 99 হচ্ছে প্রথম ভগ্নাংশকে রিপ্রেজেন্ট করে আর 100টা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশটি রিপ্রেজেন্ট করে। তাইলে আমাদের যেহেতু 100 বড়, তার মানে 3/2টা বড়। তার মানে আমাদের প্রশ্ন বলছে নিচের কোন ভগ্নাংশটি 3/2 হতে বড়। মানে এখানে বড়টা বের করতে হবে, তার মানে এটা উত্তর হবে না, কারণ এখানে 100 তো বড়, তার মানে 3/2টা বড়। আমার তো এইগুলো থেকে বড় বের করতে হবে, তাহলে এটা হবে না। এবার খতে আসেন, খতে 3/2 বসাই দেন। আচ্ছা, এখানেও সেম কাজ, 3 8 24, 11 দুগুণে 22। তাহলে এখানে এই দেখেন 24টা কি বড়, 24টা বড়, তার মানে এটা প্রথম ভগ্নাংশটা এটা বড়। তারপর 3/2 হতে 11/2 বড়, এটাই অ্যান্সার। হ্যাঁ, পরীক্ষার হলে আমরা যখন আনসার পেয়ে যাব তখন আর গ এবং ঘ অপশন টেস্ট করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, খ আনসার বাস এতটুকু দিয়ে আপনি দাগাই ফেলবেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাও আমি গ এবং ঘ এগুলা সমাধান করে দিচ্ছি। 5/3 পাশে যদি আমরা 3/2 লিখি তাহলে এখানে 3 3 9 আর 5 দুগুণে 10। তাহলে এই যে 10 বড়, তার মানে 3/2 বড়, এটাও হবে না। এখানে যদি আমরা 3/2 লিখি তাহলে 3 13 39 আর 27 দুগুণে 54। তাহলে 54 বড়, তার মানে এটা বড়, এটা অপশন হবে না। তাহলে আনসার হবে খ। তাহলে পরীক্ষায় আনসার করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমরা আনসার পেয়ে যাই তাহলে সেখানেই আমরা সঠিক উত্তরটা দাগায় ফেলব। আমরা আর বাকি অপশনগুলো আমরা চেক করার কোনো দরকার নেই। এরপরে আসেন 2 নম্বর প্রশ্নে, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এইরকম শতকরার অঙ্ক বিসিএস প্রিলিতে প্রায় আসে। সো আপনারা প্যাটার্নটা একটু লক্ষ্য করেন। বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন এটা এই অঙ্কটা আমরা কয়েকভাবে করতে পারি। আমি আপনাদেরকে 2ভাবে অঙ্কটা সমাধান করে দিচ্ছি। প্রথমত এটা যদি আমরা সূত্রের সাহায্যে করতে চাই তাহলে সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি হচ্ছে C = P × 1 + R হোল টু দ্য পাওয়ার n। হ্যাঁ, এখানে P হচ্ছে কি প্রিন্সিপাল, মানে আসল কত 400 টাকা, 1 + R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে বার্ষিক মুনাফার হার, তাহলে সেটা হচ্ছে 5%। আচ্ছা, আর এর মান কিন্তু এখানে 5%, মানে এখানে 100 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে মানে এখানে আমরা 100 দ্বারা ভাগ করে দিলাম। আর n হচ্ছে সময় কয় বছর? 2 বছর। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 400 ঠিক থাকবে, এখানে লসাগু করি 100, এখানে হবে কত 100 + 5 স্কয়ার, এখানে হবে 400। আমি একটু বিস্তারিত করে দিচ্ছি, আরও শর্টকাটে বুঝাই দিব। ইন্টু এখানে হবে 100, এখানে এক লাইন স্কিপ করে ফেলবো। 100 এবং 5 যোগ করলে হবে 105, তাহলে 105 ইন্টু আবার
100 ভাগের 105, এটা যেহেতু স্কোয়ার তাহলে 100 ভাগের 105 এই ভগ্নাংশটা দুইবার হবে। এবার যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আমাদের কি দাঁড়ায়, তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে এটা কাটা, এই 2 শূন্য 2 শূন্য কাটা, 4 25 100, হ্যাঁ। আচ্ছা, এইভাবে যদি আপনারা কাটাকাটি করেন 5 7 5 5 25, আর এটা হচ্ছে 5 দুগুণে 10, 5 একে 5, এখানে আবার 5 21, তার মানে 21 গুণ করলে হবে 441। 441 টাকা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। আচ্ছা, তাহলে এখানে এটা আনসার হবে 441 টাকা। আচ্ছা, এবার আসেন আমরা যদি এই অঙ্কটাকে সংক্ষেপে করতে চাই তাহলে এখানে খেয়াল করুন যে 400 টাকার 5% মুনাফা, তাহলে 400 টাকার 5% কয় টাকা? 400 টাকার 5% হচ্ছে, আমরা জানি যে যদি প্রথমে একটি শূন্য বাদ দিয়ে দিই তাহলে এই বাকি সংখ্যাটা হচ্ছে 10%-এর ভ্যালু। যদি দুইটা সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে 1%-এর ভ্যালু। তাহলে এটা দুইভাবে করতে পারে, একটা শূন্য বাদ দিলে হয় 40, তাহলে 10%-এর ভ্যালু হচ্ছে 40, আর 5%-এর ভ্যালু হচ্ছে কত? 5%-এর ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমার এখানে আগে আসল ছিল 400 টাকা, আমি মুনাফা পাইলাম 20 টাকা, তাহলে এখন কত হইল? 420 টাকা। এই 420 টাকার আবার 5% বের করেন, হ্যাঁ, যেহেতু 2 বছর আমরা দুইবার বের করব। তাহলে এখানে 10% হচ্ছে কত? একটা শূন্য বাদ দিলে 10%, 10% হচ্ছে 42 টাকা। 42 টাকার অর্ধেক মানে 5% হচ্ছে 21 টাকা। তাহলে আমরা এখানে টোটাল মুনাফা কত পেলাম? টোটাল মুনাফা হচ্ছে 21, আর হচ্ছে 20 হচ্ছে 41, আর আমাদের আগের প্রিন্সিপাল ছিল কত? 400, তাহলে এটার সাথে 400 যোগ হয়ে যাবে, 400 441 হয়ে যাবে 441। আপনারা পরীক্ষাতে এই নিয়মটা ফলো করবেন, এইভাবে শর্টকাটে করার চেষ্টা করবেন। আর এইভাবে আমি যদি একটু বিস্তারিত বুঝাইছি, এটা আপনাদের রিটেনও কাজে লাগবে। বিস্তারিত বোঝানোর কারণে একটু সময় বেশি লাগলো, কিন্তু আপনারা প্রিলিতে এইভাবে সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু আপনারা যখন এই সমস্যাটি যখন সমাধান করবেন তখন অবশ্যই বিস্তারিত করবেন, আবার শর্টকাটও করবেন, যাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এবার আসেন 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? আচ্ছা, এই অঙ্কটা আমাদেরকে যদি ইজিলি করতে চাই তাহলে আমাদেরকে অপশন টেস্ট করে করতে হবে অঙ্কটা। হ্যাঁ, অপশন দেখেন, এখানে 100 হতে বড় দুইটা পূর্ণ সংখ্যার যোগফল কত? 300। তাহলে আমরা জানি এই 300কে যদি আমরা দুইটা সংখ্যায় ভাগ করি তাহলে এটা 100 হতে বড়, তার মানে আমি এটা যদি 190 দেই, আর এটা হবে কত? 110। 190 আর 110 হচ্ছে 300। হ্যাঁ, আবার একইভাবে এখানে যদি আমরা 170 দিই, এখানে যদি 130 দিই, তাও তো কত হয়? 300 হয়। তাইলে এখানে আমার 100 থেকে বড় দুইটা সংখ্যার যোগফল 300, অনেকগুলো সংখ্যা হতে পারে। তাই এটা আমরা কিভাবে করব? এখানে কিন্তু অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা অনুপাতটাকে আমরা সবচেয়ে বেশি ফোকাস করব। আচ্ছা, এখানে প্রথম যে অনুপাতটা 1:9, তাহলে এখানে যে আমরা অনুপাতের যোগফল যদি বের করি যে 1 + 9 = 10, ঠিক আছে, তাহলে আমার যোগফল হচ্ছে কত? 300। হ্যাঁ, তাহলে 300-র মধ্যে যদি আমরা এটা যদি আমরা করি অঙ্কটা, তাহলে 10 ভাগের এই যে 1 ভাগের ভ্যালু হবে 0 0 কাটা হবে 30। আবার 300 10 ভাগের 9 ভাগ, এই যে দ্বিতীয়টার অনুপাত বের করব আমরা, তাইলে হবে এটা হবে 30, এটা এই 0 0 কাটা 3 9 27 270। আচ্ছা, এইখানে খেয়াল করেন, আমরা যদি এই প্রথম যে 1 ভাগের মান হচ্ছে 30, তাহলে এটা কিন্তু হবে না।
কেন হবে না? কারণ হচ্ছে আমাদের এই যে এখানে যে সংখ্যাটা পাবো এটা 100 থেকে বড় হইতে হবে, তাই 30 তো অবশ্যই 100 থেকে ছোটো, এই জন্য এই অপশনটি হবে না। আচ্ছা, এবার আসেন 2 নম্বর অপশনে। 2 নম্বর অপশনটা আছে 2 + 5 সমান হচ্ছে 7। তাহলে আমরা এই 300কে যদি আমরা 300-এর মধ্যে যদি আমরা টোটাল অনুপাত কত 7, 7/2 প্রথম 2-এর জন্য দেখি কত হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে দ্বিতীয় অনুপাতটি হচ্ছে অনুপাতের যোগফল হচ্ছে 7। তাহলে এই 2 ভাগের মান কত পাবো? এখানে যদি কাটাকাটি করি আমরা তাহলে 4 × 7 = 28, 2 = 20, 7 × 2 = 14, 4 × 7 = 28, 2 7 × 2 = 14, 42 সামথিং। আর যাই হোক, 42-এর সাথে যদি 2 আমরা গুণ করি তাহলে হবে কত? 84 অথবা 85 আসবে আর কি। তার মানে এই সংখ্যাটাকে 100 থেকে ছোট হচ্ছে, এই জন্য এটাও হবে না। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বর অপশনে টেস্ট করি। এখানে অনুপাতের যোগফল হবে কত? 5। তাইলে 300 × 5/2। তাইলে কাটাকাটি করলে 5 × 6 = 0, 60 × 2 = 120। দেখেন, প্রথম সংখ্যাটা পাইলাম 120, 120 কিন্তু 100 থেকে বড়। আচ্ছা, এবার আমরা যদি 3 ভাগের জন্য যদি ভ্যালুটা বের করি তাইলে এটা হবে 5/3। সেম প্রসিডিউর, 60, 3 × 4 = 180। তাহলে এখানে আমরা যে দুইটা সংখ্যা পেলাম, একটা হচ্ছে 120 আর একটা হচ্ছে 180। তাহলে ওই দুইটা সংখ্যাই কি 100 থেকে বড়, অতএব এটাই হচ্ছে আমার আনসার। এখানে 4 নম্বর প্রশ্নটি সমাধান করা যাক। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি অসমতার অঙ্ক। x² - 7x + 12 ≤ 0 এর সমাধান সেট কোনটি? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা অঙ্কটা করি, x² - 7x + 12 ≤ 0, এটা মিডল টার্ম করতে হবে আর কি। তো এটা 3 × 4 = 12, 4x - 3x + 12 ≤ 12, এগুলো আপনারা পারেন। x যদি কমন নেই, x - 4 - 3 কমন নিলে x - 4 ≤ তাহলে এখানে একটা হবে আমার x - 3 আর একটা হবে আমার x - 4 = 0। তাহলে এখান থেকে আমরা একটা পাবো x - 3 ≤ 0, x ≤ 3, আর এখানে একটা পাবো x ≤ 4। হ্যাঁ, এবার আমরা এটাকে যদি এই দুইটা অসমতাকে আমরা যদি কম্বাইন করে লিখি তাইলে হবে x ≤ 4, পরেরটা লিখবো, তারপরে ≤ 3। তারপরে x এর ভ্যালুটা হবে 3 থেকে বড়, 3-এর সমান, এবং 4 থেকে ছোট অথবা 4-এর সমান। আচ্ছা, এখানে ব্যবধির একটা বেসিক কনসেপ্ট আছে। ব্যবধির একেবারে শর্টকাটে বেসিক কনসেপ্টটা হচ্ছে যদি লেস দেন অর ইকুয়াল থাকে, তাহলে আমাদেরকে তৃতীয় বন্ধনী দিতে হবে আর কি। হ্যাঁ, তৃতীয় বন্ধনী দিতে ক্লোজড ইন্টারভ্যাল দিতে হবে, তৃতীয় বন্ধনী। তাহলে এখানে এটাতে প্রথম বন্ধনী, এটাতে তৃতীয় বন্ধনী। হ্যাঁ, এখানে যেহেতু 3 এবং 4, এই 3 সহ কিন্তু নিতে হবে। আমরা সংখ্যা রেখা যদি দেখাই তাহলে এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 4, এদিকে ধরলাম 0 আছে। তাইলে এই যে আমার এক্সের প্রথমটি কি, এক্সের ভ্যালু 3 থেকে ছোট অথবা 3-এর সমান, তাইলে 3 থেকে ছোট অথবা 3-এর সমান। আর এরপরের ভ্যালুটা হচ্ছে 4 থেকে বড় অথবা 4-এর, এক্সের ভ্যালুটা হচ্ছে 3 থেকে বড় অথবা 3-এর সমান। হ্যাঁ, তাইলে এখানে আমরা 3 থেকে বড় এদিকে যাবে, এদিকে কিন্তু প্লাস ইনফিনিটি। হ্যাঁ, তো এইদিকে যাবে, আবার 4 থেকে বড় মানে এইদিকে যাবে। হ্যাঁ, 4 থেকে ছোট মানে এদিকে আসবে। 3 থেকে বড় 3-এর সমান, তাহলে এটা এদিকে যাবে। 4 থেকে ছোট অথবা 4-এর সমান এদিকে আসবে। তার মানে আমার এই 3 এবং 4-এর মাঝখানে আমার এই এক্সের মানটা অবস্থিত। আচ্ছা, এখানে এই লেস দেন অর ইকুয়াল চিহ্ন দ্বারা বোঝায় যে 3 সহ বোঝায়, 4 সহ বোঝায়, এজন্য এটাকে তৃতীয় বন্ধনী প্রকাশ করা হয়। হ্যাঁ,
তাহলে আনসার হবে আমাদের গ। আচ্ছা, যদি এখানে লেস দেন চিহ্ন থাকতো তখন প্রথম বন্ধনীটা আসে, আর যদি লেস দেন চিহ্ন থাকলে এখানে প্রথম বন্ধনী আসে, তাইলে এটা হবে না। হ্যাঁ, তাইলে আমরা শর্টকাট একটা মনে রাখবো যে যদি লেস দেন অর ইকুয়াল চিহ্ন থাকে তাইলে তার জন্য আমাদেরকে তৃতীয় বন্ধনী ইউজ করতে হবে, ক্লোজড ইন্টারভ্যাল ইউজ করতে হবে। হ্যাঁ, এটা হবে না কারণ আমার ভ্যালুটা তো ইনফিনিটি পর্যন্ত যাবে না, এই জন্য এটা হবে না। এই 3-এর আগে কি আছে? প্রথম বন্ধনী আছে। প্রথম বন্ধনী দ্বারা বোঝাই যে এই 3 ছাড়া 3-এর আগ পর্যন্ত মানকে বোঝায়। তার মানে এটা যদি এখানে লেস দেন চিহ্ন থাকতো তখন আমরা এটা আনসার হইতো। হ্যাঁ, এজন্য এটাও হবে না, কারণ এই লেস দেন অর ইকুয়াল দ্বারা বোঝায় যে 3 এই সংখ্যাটা সহ এই সংখ্যাটা নিতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। এই তৃতীয় বন্ধনী দ্বারা বোঝায় যে 3 সহ, এই তৃতীয় বন্ধনী দ্বারা বলছে 3 সহ, আর প্রথম বন্ধনী দ্বারা বোঝায় হচ্ছে 3 ছাড়া। তাহলে যেহেতু এখানে লেস দেন ইকুয়াল চিহ্ন দ্বারা 3 সহ বোঝাচ্ছে, এজন্য আমরা নিব 3 এবং 4 তৃতীয় বন্ধনী যুক্ত যেই সংখ্যার ইয়াটা আছে, ব্যবধিটা আছে, এটা নিব। তাহলে পরীক্ষার হলে কিন্তু এইটা এবং এটার মধ্যে একটা কনফিউজ লাগতে পারে। তো যাদের বেসিক ক্লিয়ার তারা কিন্তু এটা ইজিলি পারবে, আর যাদের বেসিক একটু দুর্বল বা যারা একটু কম প্র্যাকটিস করে তারা কিন্তু এটা সহজে আনসার করতে পারবে না। তাইলে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি লেস দেন চিহ্ন থাকে তাহলে এখানে প্রথম বন্ধনী আসবে, আর যদি লেস দেন অর ইকুয়াল থাকে তাহলে অবশ্যই দ্বিতীয় বন্ধনী আসবে। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী ইউজ করব। হ্যাঁ, ইন্টারভ্যালের ক্ষেত্রে এই 3টা কথা মনে রাখলেই এখানে আনসারগুলো খুব সহজে বের করা যাবে, আর এইরকম ক্যালকুলেশন তো আপনারা সবাই পারেন। আচ্ছা, এবার আসেন এর পরের প্রশ্নটা, x² + y² + z² = 2, xy + yz + zx = 1 হলে এই রাশিটার মান বের করা। তাই এই রাশিটার মান এই x + 2y², এখানে আমরা a + b² সূত্র অ্যাপ্লাই করব, যে a + b² সূত্র হচ্ছে a² + 2ab। তাহলে আমি একটু বিস্তারিত করে দিই, 2ab + b² মানে 2y² মানে 4y² প্লাস, এখানে যদি আমরা a + b² সূত্র যদি ইউজ করি তাহলে হবে a² + 2ab + b² মানে 4z²। একইভাবে আমরা যদি এখানে এটাকে করি তাহলে a² + 2ab হচ্ছে 2x + b² মানে 4x², এটা। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এখানে আছে x² আর এখানে আছে 4x²। তাহলে x² আর 4x² এর আমরা যদি যোগ করি তাহলে টোটাল হবে আমাদের 5x², আর 4y² এখানে আছে y², 5y², তাহলে বুঝতেই পারতেছেন যে 5z² আসবে। এগুলো আপনারা যোগ করে নেবেন। প্লাস এখানে দেখেন কি আসে, 2 × 4 4xy আসতেছে, এখানে আসতেছে কি 4yz, আর এখানে আসতেছে 4zx। তাইলে এখান থেকে আমরা 5 কমন নিতে পারি, 5 কমন নিলে থাকবে x² + y² + z², আর এখানে যদি আমরা 4 কমন নিই তাহলে থাকবে xy + yz + zx। আচ্ছা, 5 × এই যে এটার ভ্যালু কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে হচ্ছে কত, 2। তাহলে এটার ভ্যালু বসাতে আমি 2 + 4 × এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1। তাহলে 5 দুগুণে এখানে আসবে 10, আর এখানে 4 × 4 = কত হইল, 10 × 4 হচ্ছে 14। তাহলে আনসার হবে আমাদের 14। আচ্ছা, এই অঙ্কটা সহজ ছিল। তারপরে আসেন 6 নম্বর অঙ্কটি, 3x - y = 3, 5x + y = 21 হলে x, y এর মান নির্ণয়। এটা খুবই বেসিক একটা অঙ্ক। 3x - y = 3, 5x + y = 21। যারা এক্সপার্ট তারা এখানেই যোগবিয়োগ করে ফেলতে পারে, এই অঙ্কটা মুখোমুখি করা সম্ভব। তো আমি খাতায় করে দেখাচ্ছি। এখানে যদি আমরা যোগ করি y কাটা যাবে, তাহলে এটা হচ্ছে 8x = যোগ করলে হবে কত, 24, x এর মান হবে 3 × 8 = 24। এবার x এর মান
আমরা এই সমীকরণটাতে বসাবো না এই সমীকরণটাতে বসাবো। এটা যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি মনে মনে, এটা যদি 2 নম্বর ধরি, তাহলে অবশ্যই x এর মানটা আমি বলবো 2 নম্বর সমীকরণে বসানোর জন্য। x এর মান 1 নং সমীকরণে বসাইলেও y এর মান যা বেরোবে, 2 নং সমীকরণে বসাইলেও y এর মান সেটাই বেরোবে। কিন্তু যারা বুদ্ধিমান তারা কি করবে, 2 নং সমীকরণে বসাবে, কারণ এখানে y এর আগে কি আছে, প্লাস আছে, এটা প্লাসের ভ্যালু। সো আমাদের মাইনাস ক্যালকুলেশনে কোনো প্রবলেম হবে না। তাহলে 2 যদি আমরা x এর মানটা বসাই দিই, তাহলে x এর মান হচ্ছে 3, তাহলে এটা কত হবে, 3 × 5 = 15, y = 21, y এর মান হবে কত, 21 থেকে 15 বিয়োগ করলে হবে 6। তাহলে এখানে আমার আনসারটা হবে, x এর মান হবে 3 এবং y এর মান হবে 6। তাহলে আনসারটা হবে 3,6, অপশন 4। এবার আসেন 7 নম্বর প্রশ্ন। এটা একটা সূচকের অঙ্ক, খুবই সহজ অঙ্কটা। যে অঙ্কটা করি তাহলে 1/2 × 2⁻x - 3 + 1 = 5। তাহলে আমরা প্রথমেই সূচকের নিয়ম অনুসারে এখানে 2কে যদি আমরা বেস ধরি, নিচে 2 আছে বেস, হ্যাঁ, তাইলে আমরা এখানে একটা বেস দিলাম, উপরের পাওয়ার এই নিচে 2 এর পাওয়ার 1 না, তাহলে এটা যেহেতু আমরা উপরে নিয়ে যাব তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। আর এখান থেকে 5 +1 ওই পাশে গেলে -1, তাইলে 5 থেকে গেলে 4। এভাবে পরীক্ষার হলে আপনাকে লাইন স্কিপ করতে হবে, নয়তো এমসিকিউ যে 200টা এমসিকিউ দাগাইতে হয় 2 ঘন্টায় সময় কিন্তু কাভার হবে না। সো আপনারা চেষ্টা করবেন যে লাইন স্কিপ করার জন্য। আচ্ছা, এখানে করি 2⁻x - 4 = 4। এখানে 4 না লিখে 2² লিখে দিবেন। তাইলে এখানে এই 2 মনে মনে বাদ দেন, তাহলে x - 4 = 2, x = 6। আচ্ছা, পরীক্ষার হলে এতটুকু করার দরকার নেই। এখানে x - 4 = 2, x এর মান -4 এর পাশে +4, 2 আর 4 হচ্ছে 6। তাহলে এখানে আপনার অনেক সময় বেঁচে যাবে। এই লেখাগুলো লিখতে যত সেকেন্ড সময় যায়, পরীক্ষা কিন্তু এই সময়টা বাঁচাইতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, এরপরে আসেন 8 নং অঙ্ক। এটা লগারিদম থেকে আসছে। এই অঙ্কটাও সহজ ছিল। log √8x = 3/1। আচ্ছা, এখানে আমরা প্রথমে আমি একটু বিস্তারিত করে দিই। এটা অনেকভাবে করা যায় অঙ্কটা, ক্যালকুলেশনটা অনেক ভ্যারিয়েশনে করা যায়। 3 × 9 = 10, 3/10। তাইলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা এই এসএসসি লেভেলে একটা সূত্র শিখেছিলাম যে log a⁴x = b হয়। তাহলে এখানে যেই এটা হচ্ছে বৃত্তিলক আর এটা হচ্ছে বেজ, তাহলে বেজ = হবে এই বৃত্তিলকের উপরে এটা কি পাওয়ার। তাহলে এখানে সেম, এই যে এটা লগ, এটাকে আমরা মনে মনে a কল্পনা করব, এটাতে x = আর এটাকে b কল্পনা করব। তাহলে আমরা এই প্রথমে কি x মানে বেজ হবে, এখানে বৃত্তিলকটা হবে, তারপরে এটা পাওয়ার হিসাবে যাবে। এই জাস্ট x তো আছে, এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। এই 8কে আমরা লিখব কি 2³ আর আমরা জানি রুটকে বাংলা হয় হাফ, হ্যাঁ, আর হাফের উপর আবার এটা পাওয়ার না, তাহলে পাওয়ার উপর পাওয়ার হলে পাওয়ার গুণ হয়। তাহলে এটা 3/10 আমি একবারে গুণ করে দিলাম। আচ্ছা, এখানে 2⁻, এখানে কত হবে, এখানে যদি আমরা গুণ করি এই 5 × 10, হ্যাঁ, তাহলে 3 দিয়ে আবার এটাকে গুণ, হ্যাঁ, এই 3 কাটা যাবে, তাহলে 2⁻5 = কত হবে, 32 হবে এটার আনসার। এটা খুব ইজি ক্যালকুলেশন। আবার এটাকে 8কে আবার আর অন্যভাবে ভেঙেও এটাকে করা যায়, এখানে প্রথমে এই রুটের পাওয়ার হচ্ছে 8-এর উপরে হাফ লিখবো, এটাতে এটাকে গুণ করব, 8কে আবার ভাঙবো, এইভাবে সময় বেশি লাগবে। এজন্য সবচেয়ে বেটার হচ্ছে যে 8কে প্রথমেই 2³ হিসাবে ভেঙে ফেলে, এটাই সবচেয়ে শর্টকাট আর কি। সো আপনারা এইভাবে করবেন অঙ্কটা। এবার আসেন 9 নং অঙ্ক। 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? এরকম অঙ্ক প্রায় আসে বিসিএস। তা দেখেন, আমরা 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে
যারা 16 দ্বারা বিভাজ্য নয়, মানে 16 দিয়ে ভাগ করা যাবে না, 1 থেকে 1000, যেমন 1 রে 16 দিয়ে ভাগ করা যায় না, 2 রে করা যায় না, 3 রে করা যায় না, 4 রে করা যায় না, 5 রে করা যায় না, 6 রে করা যায় না। এইভাবে যখন আমরা 16 যাব, 16কে কিন্তু 16 দ্বারা ভাগ করা যায়, তাইলে আবার 17কে করা যায় না, 18কে করা যায় না, আবার 32কে করা যায়। তার মানে 16-র যে গুণিতক ওইগুলোকে 16 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা যদি 16 দ্বারা 1000কে ভাগ করি, 16 দ্বারা যদি আমরা 1000কে ভাগ করি, তাহলে কত সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? তাহলে আগে আমরা 30 দিয়ে করে ফেলি। 30 দ্বারা যেহেতু বিভাজ্য, তাহলে 30 দ্বারা দেখি কয়টা সংখ্যা বিভাজ্য যায়। 30 দ্বারা আমরা ভাগ করি, তাইলে আসবে কত? 3 তিরিকে 9, 90। এখানে থাকে হচ্ছে আবার এখানে 90, তো 0, 1, আবার 100 থাকবে। হ্যাঁ, আবার 3 তিরিশে 90 থাকবে কত? আবার 10। আচ্ছা, তাহলে আমরা এখানে 33টা সংখ্যা পাওয়া যাবে যেই সংখ্যাগুলো 30 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, কিন্তু আমার 33 এটা তো আনসার না, কারণ আমাকে এই 33-এর মধ্যে আবার 33 সংখ্যার মধ্যে আবার কিছু কিছু সংখ্যা আছে যেগুলো কি 16 দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব? এখন এখানে আমরা 16 এবং 30 এর লসাগু করব। তাহলে 16 এবং 30-এর যদি আমরা লসাগু করি, তাহলে 2 দিয়ে করলে 8, 15, তাহলে 8, 15, 120, 120 দুগুণ হচ্ছে 240, 240 হচ্ছে লসাগু। আচ্ছা, যেই সংখ্যাটি 16 এবং 30 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি অবশ্যই 240 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা 240 দিয়ে যদি আমরা 1000কে ভাগ করি, তাহলে 240 দ্বারা কতটা সংখ্যা ভাগ করা যাবে সেটা বের হবে। তাহলে আমরা ডাইরেক্ট করে ফেলি। 4 দিয়ে যদি এই 200কে 4 দিয়ে 800, আর এখানে হচ্ছে 160, তাইলে টোটাল হবে 960। 800 আর 4 100, 960। আর 4 0 0, 4 4 16, হাতে 1, 4 2 8, 9, এইভাবে করতে পারেন। তাহলে আমার অবশ্যই থাকবে 40। তার মানে 4টা সংখ্যা আছে, এমন 4টা সংখ্যা আছে, এই 33 সংখ্যার মধ্যে এমন 4টা সংখ্যা আছে যেই সংখ্যাগুলো 16 এবং 30 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদেরকে বের করতে বলছে কি 16 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তাহলে আমার এখানে 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য পাইছি সংখ্যা 33টা, আর এই 16 আর 30 দুইটা দ্বারাই বিভাজ্য পাইলাম 4টা। এবার যদি আমরা বিয়োগ করে দিই, তাইলে আমার আসবে 29টা। তাই 29টা অঙ্ক হচ্ছে, এই 29টি সংখ্যা হচ্ছে 16 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 30 দ্বারা বিভাজ্য। আপনারা অপশন লক্ষ্য করেন যে এখানে 33, 35, 37, 41, এখানে 29 অপশনটি নেই। তার মানে এই অঙ্কটি ভুল ছিল, অপশনে আনসার দেয় না, এটা পিএসসি ইচ্ছা করেই দিছে। সো এই প্রশ্নটা যারা সঠিক দেখাইছেন, যারা ভুল দেখাইছেন, সবাই এখানে অটো মার্ক পাবেন, অটো মার্ক, সবাই এখানে নাম্বার পাবেন। আচ্ছা, এরপরে আসেন 10 নম্বর অঙ্ক। আজকে আমরা 15টা অঙ্ক করব। 46তম বিসিএস প্রিলিমিনারি যে 15টা অঙ্ক, এই 15টা অঙ্ক করব। আচ্ছা, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত? আচ্ছা, এই পরিমিতি অঙ্কর ক্ষেত্রে আপনার মেইন যে টার্নিং পয়েন্ট, যেই জিনিসটা জানলে এই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো, সেগুলো হচ্ছে সূত্র। কোনো স্টুডেন্ট যদি সূত্র মুখস্থ না পারে, তার পক্ষে এই অঙ্কগুলো সমাধান করা কখনোই সম্ভব না। আর যে স্টুডেন্ট এই সিলিন্ডার, তারপরে গোলক, হ্যাঁ, এই সমস্ত টপিকগুলো সূত্রগুলা, হ্যাঁ, ক্ষেত্রফল, আয়তন, যে সূত্রগুলো আছে এগুলো যদি পারে, তাহলে খুব সহজে জাস্ট ভ্যালু বসাবে, আনসার চলে আসবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যে সিলিন্ডারের কী বের করতে, উহার তলগুলোর মোট ক্ষেত্রফল। তাহলে আমরা জানি সিলিন্ডারের তলের মোট ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r+h। দেখেন, এই সূত্রটা যদি আপনি পারেন, তাহলে জাস্ট মান বসা দিলেই কিন্তু হবে। 2 পায়ের মান আমরা জানি 3.14, পায়ের মান হচ্ছে 3.1416, অথবা 22/7।
ফ্র্যাকশনে হচ্ছে এইটা আর পয়েন্টে হচ্ছে এটা, কিন্তু আমরা এখানে পায়ের মান বসাবো না, কারণ উত্তরে পায়ে আছে, এই জন্য পায়েকে ঠিক রেখে দিব। আর হচ্ছে কি রেডিয়াস, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 2 সেন্টিমিটার, তাহলে এটার ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু হচ্ছে 2 প্লাস এইচ হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে কত 6, উচ্চতা হচ্ছে 6, তাহলে কত হবে 6 দিয়ে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 পাই হবে, এটার উত্তর হবে 32 পাই। তাহলে এই পরিমিতির অঙ্কগুলো জাস্ট সূত্র মনে রাখলেই কি অঙ্কগুলো করা সম্ভব, আর এই সূত্রটা যদি কেউ না পারে তাহলে এই অঙ্কটা কিন্তু সমাধান করা কখনোই সম্ভব না। আচ্ছা, এরপরে আসেন যে আমরা 11 নম্বর অঙ্ক করি। 11 নম্বর অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, বেসিক একটা অঙ্ক। কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, একটা 28 ডিগ্রি আর একটা 62 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? তাহলে দেখেন 28 এবং 62 আমরা যদি যোগ করি তাহলে 10 এর শূন্য হাতে আছে 1, হাতে আছে 1, তা 6 দিয়ে 8 1 কত 9। আচ্ছা, এখানে কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, একটা হচ্ছে 28 ডিগ্রি আর একটা হচ্ছে 62 ডিগ্রি, তাহলে 28 আর 62 হচ্ছে কত? 28 আর 62 হচ্ছে 90। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এখান থেকে যদি আমরা 90 বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত 90। তার মানে এই আমি যেটা সমকোণী ত্রিভুজ, এটা উত্তরটা হবে সমকোণী ত্রিভুজ। কেন আমি বলি, এই যে এই কোণটা দিছে হচ্ছে সূক্ষ্মকোণটা দিছে 28 আর একটা সূক্ষ্মকোণ দিছে হচ্ছে 62, তাহলে আমরা আরেকটা কোণ কত পেলাম, 3 নম্বর কোণটা পেলাম কত 90 ডিগ্রি। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের মধ্যে যদি একটি কোণ সমকোণ হয় তাহলে সেটাই সমকোণী ত্রিভুজ, আর বাকি দুটো তো সূক্ষ্মকোণ, এজন্য এটা হবে সমকোণী ত্রিভুজ। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন 12 নম্বর অঙ্কটি। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে 4 সেন্টিমিটার, চিত্রটা যদি আমি আঁকি যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্র, পরিলিখিত বৃত্ত, তার মানে আমার একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে, বৃত্তটা আঁকা হয় নাই, সুন্দর হয় নাই, কম্পাস দিয়ে আঁকলে সুন্দর হইতো। আচ্ছা, আপনারা বুঝে নিন, এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে হচ্ছে কি একটা বর্গক্ষেত্র আছে, তো এটাকে পরিলিখিত বলে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমার এই বর্গক্ষেত্রের বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের 4 সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, মানে এই এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কী বের করব? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। হ্যাঁ, এখানে যদি পাই আছে তাহলে পাইটা ঠিক থাকবে, আমার এই আর মানে ব্যাসার্ধটা দরকার। হ্যাঁ, তো এখানে তো কেন্দ্র আছে, আমরা জানি বৃত্তের কেন্দ্র আছে, তাহলে আমরা আগে এই বর্গের কর্ণটা বের করব। বর্গের কর্ণের সূত্র কি? বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a। এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে √2 আর এর মান হচ্ছে কত 4, তার মানে 4√2, তার মানে এই কর্ণটা কত হবে 4√2। 4√2 কিন্তু এই যে এই পুরোটা কর্ণ। হ্যাঁ, আচ্ছা, আমাদের দরকার কি? ব্যাসার্ধ দরকার। ব্যাসার্ধ কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, এতটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এই পুরোটা কর্ণ যদি 4√2 হয় তাহলে আমার ব্যাসার্ধ বসে তার অর্ধেক হবে, তার মানে ব্যাসার্ধটা বের করতে হবে, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগ করে 2 দুগুণে 4, তাহলে হবে 2√2। তাহলে আমার ব্যাসার্ধ হবে 2√2, এখানে আমরা 2√2 স্কোয়ার গুণ করে দেব, তাহলে এটা হবে পাই ইন্টু এই 2কে স্কোয়ার গেলে হবে কত 4 ইন্টু √2কে স্কোয়ার গেলে স্কোয়ার রুটটা কাটা যাবে, থাকবে 2, 4 দুগুণে 8, 8 পাই হবে আনসার হবে ক। আশা করি বুঝতে পারছেন। এখানে প্রথম পরিলিখিত বিষয়টা বুঝতে হবে। পরিলিখিত হচ্ছে একটা বৃত্তের ভিতরে যদি আমরা বর্গ আঁকি তাহলে বর্গটাকে বৃত্তের ভিতরে পরিলিখিত বলা হয় আর কি। তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা এখান থেকে কর্ণ বের করব, কর্ণকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। হ্যাঁ, ওই ব্যাসার্ধের মানটা এখানে বসা দিলেই বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন 13 নম্বর অঙ্ক। কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস কত?
এটা বিন্যাস থেকে একটা অঙ্ক আসছে, খুবই বেসিক একটা অঙ্ক আসছে। তাহলে এখানে দেখেন CONIC কনিক, কনিক শব্দটাতে আমার অক্ষর আছে কয়টি? 5টি। তাহলে এই 5টি অক্ষর নিয়ে আমরা কতগুলো বিন্যাস করতে পারবো? তাই এটা খুবই সহজ। আমরা এখানে যদি মোট বিন্যাস করি তাহলে এটা হবে ফ্যাক্টরিয়াল 5, ফ্যাক্টরিয়াল 5। তাহলে ফ্যাক্টরিয়াল 5 মানে হচ্ছে কত? 120। ফ্যাক্টরিয়াল 5 মানে তো আমরা জানি, ফ্যাক্টরিয়াল 5 মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। তাহলে এই 3 দুগুণে 6, 424, 5 24 হচ্ছে 120। অথবা এইভাবেই করি আমরা, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। তাহলে 5 ফ্যাক্টরিয়াল হচ্ছে 120। তাইলে আমার এটার বিন্যাস সংখ্যা হচ্ছে, টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে 120। কিন্তু 120 কিন্তু উত্তর না, প্রশ্নে কিন্তু অপশনে কিন্তু 120 দেওয়া আছে। অনেকে কিন্তু এটা আনসার দিয়ে দিবে, কিন্তু এটা কিন্তু আনসার না। কেন আনসার না? কারণ এই কনিক শব্দটাতে দেখেন এই সি দুইটা রিপিট আছে। আমরা জানি বিন্যাসের অঙ্কে যতটা বর্ণ রিপিট হয়, ঠিক আছে, নিচে তত ফ্যাক্টোরিয়াল দিতে হয়। তার মানে 120কে আমরা কি করব? 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। তার মানে এটাকে 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। 120কে 2 দ্বারা ভাগ করলে হবে 60। 60 হবে আমাদের আনসার। তার মানে এটা আপনার প্রথমে যদি ডাইরেক্ট এভাবে করে ফেলেন, যদি বুঝেন, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে টোটাল 5টা বর্ণ আছে, এর জন্য 5 ফ্যাক্টোরিয়াল। আর এই 2 মানে হচ্ছে 2টা সি। এখানে যদি আরও 2টা উ থাকতো তাহলে আমরা নিচে কিন্তু আরও 2 দ্বারা ভাগ করতাম 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু ওই একই আসবে। এটার আরও স্মার্টলি ক্যালকুলেশন করা যায়। 5 × 4 × 3 × ফ্যাক্টোরিয়াল 2, নিচেও ফ্যাক্টোরিয়াল 2, এটা কাটা। তাই 3 4 12, 5 12 60, এইভাবেও ক্যালকুলেশন করা যায়। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন 14 নম্বর অঙ্কটি। সেট থেকে একটা অঙ্ক আসছে যে এজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স হলো 5 7 দ্বারা বিভাজ্য এবং এক্সের মান হচ্ছে 150 থেকে ছোট, তবে পি অফ এ এর সদস্য সংখ্যা কত? মানে এর উপসেট বের করতে বলছে আর কি। তাহলে আমরা আগে এর ভ্যালুটা বের করে নিই। এর ভ্যালু কত হতে পারে? এর ভ্যালু হবে যে 5 ও 7 দ্বারা বিভাজ্য, কিন্তু ওই মানটা হবে আবার 150 থেকে ছোট। তার মানে 150 থেকে ছোট, হ্যাঁ, কতগুলো সংখ্যা আছে যেগুলো 5 ও 7 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমরা কীভাবে বের করবো? একটা একটা করে বের করা তো সম্ভব না। 150 থেকে ছোট মানে যেমন 5 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, আবার 5 দুগুণে 10 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, 3 5 15 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, আবার 7 থেকে 7 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, 7 দুগুণে 14 হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। আবার এখানে এটা শুধু 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 দ্বারা কিন্তু বিভাজ্য না। তাহলে 5 ও 7 দুইটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। 5 ও 7-এর লসাগু আমরা জানি, 5 ও 7-এর লসাগু হচ্ছে 5 7 35, ঠিক আছে। তার মানে 35-এর গুণিতক হবে এই এর উপাদান সংখ্যা। তাহলে এ সমান আমরা হবে কত? 35 থেকে 35, 35 দুগুণে 70, 3 35 105, 4 35 হবে 140। তাই আমরা এর এখানে উপাদান পাইলাম কত? 4টা, ঠিক আছে। তাহলে আমার পি এ মানে কি? এ সেটের উপসেট বের করতে হবে, পাওয়ার সেট। তাহলে এখানে পি অফ এ কত হবে? সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। এটা আমরা জানি, ক্লাস 9 থেকে আমরা এগুলো জানি। তাহলে 2 টু দ্য পাওয়ার n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এটা 16। আনসার হবে 16। আজকের লেসনের সর্বশেষ অঙ্ক 15 নম্বর অঙ্ক, প্রবাবিলিটির অঙ্ক আসছে একটা। দেখেন এটা খুব সহজ ছিল। একটি থলেতে 5টি নীল, 10টি সাদা এবং 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? এটা অনেকভাবে করা যায়। আমার এখানে মোট বল আছে কয়টা? নীল বল আছে 5টি, সাদা বল আছে 10টি, কালো বল আছে 20টি। তাহলে মোট বল কত? আমার মোট বল হচ্ছে 20 আর 10 30, 30 আর 5 হচ্ছে 35। মোট বল হচ্ছে কত? 35। তাহলে আমার হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা মানে কি? সেটা কি হবে? নীল হবে অথবা কালো হবে। তাহলে নীল হচ্ছে 5 আর কালো হচ্ছে 20। তাহলে আমার অনুকূল ঘটনা কত হবে? অনুকূল ঘটনা হবে 5 যোগ 20 মানে হচ্ছে কত? 25। তাহলে আমার প্রবাবিলিটি হবে নিচে মোট ঘটনা, উপর হচ্ছে অনুকূল ঘটনা। কাটাকাটি করলে 5 5 25, 5 7 35,
আনসার হবে 5/7। আনসার হবে 5/7। এটাকে আমরা এইভাবে না করে এইভাবেও করতে পারি যে সাদা না হওয়ার সম্ভাবনা, আমরা প্রথমে সাদা হওয়ার সম্ভাবনা বের করব। তাহলে আমাদের মোট বল 35টা, এটা সাদা হওয়ার সম্ভাবনা, সাদা বল কয়টা 10টা, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 10/35। তাহলে 5 দুগুণে 10, 5 7 35, এটা হবে 2/7। এটা কিন্তু আনসার না, এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা। তা আমরা চাইছি কি সাদা না হওয়ার সম্ভাবনা। সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 থেকে আমরা জানি বাদ দিতে হবে, এটা হবে 5/7। এই একই অ্যান্সার আসে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।